আসসালামু আলাইকুম। নতুন খবর যেটা আমাদের সবাইকে কষ্ট দিয়েছে সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে নতুন করে আবার যুদ্ধ শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসাথে ইরানকে আক্রমণ করেছে এবং বোঝা যাচ্ছে একটা এবং আক্রমণে ইরানের সর্বোচ্চ নেতা, সেনাপ্রধান এই ধরনের অনেক বড় নেতাশ্রেণীর মানুষ ইরানের নিহত হয়েছেন। ইরানও এটার প্রতিরোধ করতে গিয়ে আশপাশে যুক্তরাষ্ট্রের যে বেসগুলো আছে, যুক্তরাষ্ট্রের যেসব বন্ধু আছে তাদেরকে আক্রমণ করেছে এবং এখন পর্যন্ত ইরানের অনেক মানুষ মারা গিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের 3জন সেনা কর্মকর্তাও মারা গেছেন। এটা একটা অসম যুদ্ধ। ইরানের সাথে ইরানের চারপাশে আশপাশে সব জায়গায় ইরানের শত্রু এবং যুক্তরাষ্ট্রের মতো একটা পরাশক্তি, যার সাথে আবার ন্যাটো ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে একটা ভয়ঙ্কর একটা শত্রু। ইরান কি যুক্তরাষ্ট্রের সাথে টিকতে পারবে? এটা একটা মানে কঠিন, এটা ভয়ঙ্কর, কিন্তু আমার মতে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার আগেই হেরে গেছে। আর যদি যুদ্ধ কন্টিনিউ করে, যুদ্ধ যদি সামনের দিকে যায়, তাহলে যুক্তরাষ্ট্র হারবেই। এটাতে কোনো সন্দেহ নেই। যুক্তরাষ্ট্র হারবে, যুক্তরাষ্ট্র অনেক দুর্বল হবে। যুক্তরাষ্ট্র ভিয়েতনামে গিয়ে হেরেছে, যুক্তরাষ্ট্র ইরাকে লেজ গুটিয়ে ফেরত চলে এসেছে, তাদেরকে আফগানিস্তান ছেড়ে আসতে হয়েছে। ওই সব যুদ্ধগুলোতে যুক্তরাষ্ট্র যতটুকু ভালো সিচুয়েশনে ছিল, সেই তুলনায় আজকে ইরানের বিরুদ্ধে নামতে গিয়ে তারা অতটা ভালো সিচুয়েশনে নাই। এবং তারা যেই ধরনের সিচুয়েশন যেই ধরনের শত্রু বিরুদ্ধে কাজ করেছে, ভিয়েতনাম যুদ্ধে বা অন্য যুদ্ধগুলোতে তাদের যতটুকু শক্তি ছিল, সেই তুলনায় ইরানের শক্তি অনেক বেশি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে এখন পর্যন্ত যদি যে যুদ্ধগুলোতে কোনো একটা পরাশক্তি অন্য একটা দেশকে পরাভূত করেছে, এরকম যদি আপনি দৃশ্য দেখেন, তাহলে দেখবেন যে শুধুমাত্র যুদ্ধ করে অস্ত্রের মুখে কাউকে আসলে পরাস্ত করা যায়নি। সবসময় একটা পলিটিক্যাল এবং যেই জায়গাটাকে দখল করা হচ্ছে সেইখানকার মানুষের একটা পলিটিক্যাল কনসেনসাস প্রয়োজন ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যদি আপনি দেখেন যে আপনার যারা হিটলার এবং যেই আদর্শকে সামনে রেখে যুদ্ধ করতে গিয়েছে, সেই আদর্শের বেশিরভাগ ইউরোপিয়ান কিন্তু সেটা মেনে নিয়েছে। যারা নিজেদেরকে ইউরোপিয়ান মনে করেছে, যারা নিজেদেরকে ঐতিহাসিকভাবে জার্মান মনে করেছে, তারা সবাই তাকে সমর্থন করতে গিয়েছিল। কিন্তু এবং আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, যুদ্ধেও যেই পরিমাণ যত ধরনের মানুষ জার্মানির পক্ষে কাজ করেছে, সেই দিক থেকে তাকে পরাভূত করার জন্য গ্লোবালি একটা ফোর্স তৈরি করা হয়েছে। কিন্তু সেই ফোর্স প্রথমত সামরিকভাবেও পরাস্ত হয়েছে, তারা জার্মানদের চাইতে বেশি পরিমাণ নিহত হয়েছে, বেশি ক্যাজুয়ালিটি শিকার হয়েছে, জার্মানরা কম ক্যাজুয়ালিটি শিকার হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা জিততে পেরেছে শুধুমাত্র জার্মানিতে একটা বিপরীতধর্মী ফোর্সকে কনভিন্স করার মাধ্যমে। এবং সেটা করতে গিয়ে তাদেরকে জার্মানিকে ভাগ করতে হয়েছে। আপনি যদি 71-এ বাংলাদেশ মনে করেন, ডিসেম্বর বা নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুর দিকে ভারতীয় সেনাবাহিনী যখন বাংলাদেশে প্রবেশ করে, আপনি যদি দেখেন যে সেই সময় বাংলাদেশের মানুষ কেমন করে ভারতের বিপক্ষে না গিয়ে পাকিস্তানের পক্ষে না এসে তারা কেন
বাংলাদেশের পক্ষে এসেছিল। কারণ একটা পলিটিক্যাল একটা এস্টাবলিশমেন্ট তৈরি করা হয়েছে ধারাবাহিকভাবে, যে কারণে ভারত বাংলাদেশের মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে এটা বাংলাদেশ হচ্ছে, এটা ভারত বাংলাদেশকে আক্রমণ করছে না, বাংলাদেশকে মুক্ত করছে। এই বিশ্বাস থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবং যদিও ভারত পরে তাদের সেনাবাহিনীকে বাংলাদেশে রাখার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা টিকে নেই। এবং এইভাবে বাংলাদেশ তৈরি হয়েছে, সফলভাবে বাংলাদেশ তৈরি হয়েছে, স্বাধীন হয়েছে। ভিয়েতনামের যুদ্ধ আমেরিকার সাথে ভিয়েতনামের যুদ্ধ ছিল না, সেটা ছিল হচ্ছে ভিয়েতনামের দুইটা পক্ষের মধ্যে যুদ্ধ। সেখানে আমেরিকা খুব নোংরাভাবে একটা পক্ষের সমর্থন দিয়েছে, এবং সেটা করতে গিয়ে ভিয়েতনামের মানুষকে হত্যা করেছে, কঠিনভাবে হত্যা করেছে, তারা হত্যাযোগ্য করেছে। সেটা তাদের যে মানে গায়ে পড়ে এসে নোংরামি, সেটা তারা যেই পক্ষকে সমর্থন করতে গিয়েছিল তাদের সেই পক্ষকে হারতে বাধ্য করেছে, এবং আমেরিকাকেও একটা মানে লজ্জাজনকভাবে ফেরত যেতে হয়েছে। ইরাকেও তাই। আপনি যদি আফগানিস্তানে দেখেন, আফগানিস্তান সম্বন্ধে তো আমরা অনেক নিউজ পেতাম না। আফগানিস্তানে আমেরিকা USA থেকে শুরু করে অনেক ধরনের মানে প্রোগ্রাম নিয়ে তারা সেখানকার মানুষের মধ্যে একটা এন্টি আফগান মানে এন্টি তালেবান একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা তে পরাস্ত হয়েছে। আমি আফগানিস্তান সম্বন্ধে অনেক ইনফরমেশন জানতাম না, কিন্তু যখনও যুক্তরাষ্ট্রের অকুপেশন চলছিল তখন আমি আমার অনেক বন্ধুদের সাথে আমার ঝগড়া হয়েছে, অনেক সময় কথা হয়েছে। আমি মনে করতাম যে শেষ পর্যন্ত তালেবানরা ক্ষমতায় আসবে। এটার জন্য আমার কাছে কোনো ফ্যাক্ট ছিল না, শুধুমাত্র একটা ফ্যাক্ট ছিল যে তালিবানদের যে শেষ নেতা ছিলেন তিনি এই কারণে হজে যাননি, একটা ইসলামিক দলের নেতা, তিনি হজে যাননি বলেছেন যে কারণ হচ্ছে তিনি মনে করেছেন যে যেই দেশের মানুষ সাধারণ মানুষ হজ করতে যেতে সক্ষম না, সেই দেশের নেতা হিসেবে আমার হজ করতে যাওয়ার মানে কোনো মানে নাই। এটা এই ধরনের চিন্তাভাবনা থেকে যে চিন্তাভাবনা যেই মানে পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের মধ্যে আছে, সেই ধরনের পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট জিতবে, সামনের দিকে যাবে, এটা এটা আমার আমার ধারণা ছিল। আমি ইউরোপে থাকি, আমি অনেক আফগান মানুষকে চিনি, কোনো আফগান মানুষই আমি এখন পর্যন্ত দেখিনি যারা প্রো তালিবান। ঠিক একইভাবে আমি অনেক ইরানি মানুষের সাথে পরিচয় হয়েছে। আমি কাছাকাছি থেকে অনেকের সাথে আমার অনেক মানে কথাবার্তা হয়। ইরানে আমি কখনো যাইনি, কিন্তু সবার সাথে পরিচয় হয়েছে ইরানের বাইরে, হয় মালয়েশিয়াতে নইলে প্যারিসে। একজন ইরানিকেও আমি পাইনি যিনি প্রো খামেনি। কখনো মানে বাস্তিল স্কয়ার বলেন অন্য কোথাও বলেন, আমি দেখি নাই যে প্রো খামেনি বা প্রো ইরানিয়ান কোনো গ্রুপ প্রোটেস্ট কোথাও হচ্ছে, কখনো দেখিনি। বরং আমি দেখেছি যে খামেনির বিভিন্ন পলিসি নিয়ে তারা অ্যাগেনস্টে তারা করেছে। এবং ইরান এমন একটা দেশ, মানে দেশের ইন্টারনাল মানে সব কিছু মিলিয়ে, মানে আপনি যদি ইরানের নাগরিক হন, আপনার ইরান ছেড়ে অন্য কোথাও যাওয়ার আগ্রহ হওয়ার সম্ভাবনা খুব কম। মানে আপনি যদি শুধুমাত্র খোমেনিকে পছন্দ না করেন, সেই দিক থেকে অনেক ইরানি মানে ইরান ছেড়ে এসেছে ঐতিহাসিকভাবে খামেনির আগে থেকেই। এটার প্রথম তাদের মাইগ্রেশন হয়েছে ধর্ম নিয়ে, সুন্নি শিয়া নিয়ে, তারপর ধারাবাহিকভাবে আদর্শিক এবং লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে তারা অনেক মানুষ ইরান ছেড়েছে এবং তারা ইউরোপে আমেরিকাতে থাকেন। তারা প্রত্যেকেই ইরানের বিরোধী মানুষজন। ফর দ্য ফার্স্ট টাইম কালকে এই আক্রমণের পর আমি জীবনে প্রথমবার দেখলাম যে এক গ্রুপ মানুষ ইরানি, তারা ইরানের পক্ষে, খামেনি মারা গেছেন, ইরানের পক্ষে তারা প্রোটেস্ট করেছে। তার আগের রাতে দেখেছি যে মানে একটা নিউজ দেখেছিলাম যে খামেনি মারা গেছেন, সেটাতে ফুর্তি করছেন কিছু মানুষজন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে আমেরিকার আক্রমণে 200-র বেশি মানুষ ইরানে মারা গেছেন, এবং তাদের মধ্যে অনেকে আছেন যারা স্কুলের স্টুডেন্ট। স্কুল কলেজে আক্রমণ হয়েছে, সেখানে বাচ্চারা মারা গেছে। এইটা ইরানিদেরকে
মানে মানে খোমেনি, ইসলাম, ইসলামী চেতনা ইত্যাদি ইত্যাদি সব কিছুর যে মানে মানে চিন্তা ভাবনা আছে, যত ধরনের আহ, তত্ত্ব আছে, সব তত্ত্বকে উপেক্ষা করে ইরানের মানুষের প্রতি সহানুভূতি, মানে নিজের দেশের মানুষের প্রতি সহানুভূতিশীলতার মানে জেগে গিয়ে তারা ইরানের পক্ষ নেওয়ার মানে অবস্থা পরিস্থিতি তৈরি করেছে। ধারাবাহিকভাবে খামেনি, কিছুদিন আগেই আমরা খামেনির বিরুদ্ধে একটা বিশাল প্রোটেস্ট দেখলাম ইরানে বাংলাদেশের মতো করে গণ অভ্যুত্থানের মতো তৈরি হওয়ার মতো সিচুয়েশন হলো, ইন্টারনেট বন্ধ হলো, কিন্তু রাষ্ট্র তাদের রেজিম চেঞ্জ হয় নাই। অথচ তার চেয়ে ছোটো প্রোটেস্টে বাংলাদেশে কিন্তু শেখ হাসিনা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা লেজ গুটিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ পেল, মানে একজন প্রো ভারতীয় পলিটিশিয়ান, এবং বাংলাদেশ 17 বছরের স্বৈরশাসনের পরও বাংলাদেশ রয়ে গেল, সিকিম হয়ে গেল না। এটার কারণ হচ্ছে বাংলাদেশে একটা এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ছিল, এবং ভারতে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই এস্টাবলিশমেন্টটা একত্র হয়ে সে মানে বাংলাদেশকে মানে ধরে রেখেছে। সেখানে ইরানে এই মুহূর্তে মানে এন্টি খামেনি বা খামেনির মানে রেজিমের অ্যাগেনস্টে গিয়ে একটা এমন কোনো কনসেনসাস বা এমন কোনো ধরনের মানে রাজনৈতিক এস্টাবলিশমেন্ট নাই যারা ইরানকে ধরে রাখতে পারবে। ইরানকেই যদি ধরে রাখতে হয় তাহলে খামেনির লোকজনকেই ধরে রাখতে হবে, আর যদি না ধরে রাখতে হয় তাহলে এটা সিকিম হবে। ইন দ্যাট সেন্স আপনি মানে আমেরিকার পক্ষে ইরানকে মানে পরাস্ত করা সম্ভব হবে না। ইরান ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের বন্ধুই ছিল, শত্রু হলো কিভাবে? কারণ শাহ সাহেবের ইরান যুক্তরাষ্ট্রের বন্ধু ছিল। শাহ সাহেব আমেরিকার সব কোম্পানিকে ইরানের সম্পদ নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। তারপর শাহ সাহেবের মানে গণ অভ্যুত্থানে শাহ সাহেবের পলায়ন বা শেখ হাসিনার মতো পলায়নের পর আমেরিকা কিন্তু শাহ সাহেবকে জায়গা দেয় নাই। ভারত যেখানে শেখ হাসিনাকে জায়গা দিয়েছে সেখানে কিন্তু শাহ সাহেবকে আমেরিকা জায়গা দেয় নাই। কিন্তু ভারত যতটা ন্যাস্টিভাবে বাংলাদেশকে প্রোটেস্ট করছে না, মানে বাংলাদেশের অ্যাগেনস্টে যে এইসব ভারতীয় সেন্টিমেন্ট তৈরি হয়েছে, সেই সেন্টিমেন্টকে যেভাবে ভারত প্রশমিত করেছে, বাংলাদেশ গভর্নমেন্ট যেভাবে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে প্রশমিত করেছে, সেই হিসেবে কিন্তু আমেরিকা তাদের চাপ অব্যাহত রেখেছে। তারা স্যাংশন দিয়েছে, তারা ইরানের সম্পদ আটকে রেখেছে, তারা ইরানের মানুষকে না খেয়ে মরার জন্য দিয়েছে, তারা বিভিন্ন রকমের চাপ প্রয়োগ করেছে, তাদের রাস্তাঘাট বন্ধ করেছে, সব কিছু বন্ধ করে, এবং যারা ইরান থেকে পালিয়ে গেছে তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। অ্যান্টি ইরানিয়ান যত ধরনের সেন্টিমেন্ট আছে সেগুলোকে তারা উস্কানোর চেষ্টা করেছে। সব কিছুর পরে ইরান সিরিয়াস গণ অভ্যুত্থানও দেখা গেল কিছুদিন আগে, এর আগেও হয়েছে, কিন্তু সব কিছুকে ছাপিয়ে ইরান টিকে গেছে। এর চেয়ে অনেক অনেক কম সিচুয়েশনে মানে বাংলাদেশ শেখ হাসিনাকে লাথি মেরে ফেলে দিয়েছে, কিন্তু খামেনিকে মানে ইরান ফেলে দেয়নি। এখন এই মুহূর্তে এই খামেনির পরে খামেনির যে ইরানের যে নেতৃত্ব, এই প্রো খামেনি নেতৃত্ব, এটা যদি টিকে যায় তাহলে আমেরিকা কখনোই ইরানকে দখল করতে পারবে না, এবং তারা অত্যন্ত মানে ন্যাক্কারজনকভাবে হেরে লেজ গুটিয়ে বাসায় চলে যাবে। এবং তাদের এই আক্রমণের মানে কোঅপারেশনে ইউরোপিয়ানরা তো এখন পর্যন্ত নাই, হয়তো সামনেও থাকবে না। এবং তাদের যেসব বন্ধু মানে মধ্যপ্রাচ্যে আছে তারা তো অলরেডি গত 2 দিনে অনেক রেভিনিউ হারিয়েছে। তাদের প্রধান আয়ের সোর্স এভিয়েশন ইন্ডাস্ট্রি ফল করেছে অলরেডি। এবং এটা যদি 1 মাস মানে ইরান তো খুব বেশি বোমা মারে নাই, একটা করে বোমা মেরে বুঝিয়ে দিয়েছে যে আমার বোমা মারার ক্যাপাসিটি আছে। তো এইটা অলরেডি নেগোসিয়েশন টেবিলে ইরানকে অনেক সামনের দিকে এগিয়ে দিয়েছে। ইরানের নেতৃত্ব পরিবর্তন হবে মানে প্রপারলি যদি হতে পারে, আর যদি ইরানের ইউনিটি মানে ইন্টারন্যাশনালি যে ইউনিটিটা এখন দেখা যাচ্ছে যে ইরানের পক্ষে, ইরানের মানুষের পক্ষে, ইরানি মানুষের একটা ইউনিটি, এইটা আগের স্যাংশন, আগের প্রোটেস্ট, আগের গণ অভ্যুত্থান কোনো কিছু যেহেতু ইরানকে করতে পারেনি, এইটার
ফলশ্রুতিতেই যুক্তরাষ্ট্রকে শেষ পর্যন্ত ইম্প্যাশেন্ট অবস্থায়, অধৈর্য অবস্থায় এই ধরনের একটা মানে স্টেপ নেওয়া লেগেছে, এবং অনেকটা একলাভাবেই তাদের নেওয়া লেগেছে। এবং এটা নেওয়ার পর যেটা মানে সামনের দিনে আমরা পেতে পারি সেটা হচ্ছে যে হয়তো আমরা দেখব যে শেষ পর্যন্ত এটা যদি যুদ্ধ যদি কন্টিনিউ করে, তাহলে ইসরায়েলকে আমরা হয়তো ম্যাপে দেখব না, হয় ইরান পুরোপুরি মানে নিঃশেষ হয়ে যাবে, যেটা কিনা অসম্ভব ব্যাপার। আর যদি ইরান যদি টিকে যায়, তাহলে আপনি মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে দেখবেন না। মানে আমেরিকার এই ধরনের একটা নোংরামির অ্যাগেনস্টে, নোংরামির পরে যা মানে যেই সাফারিংটা ইসরায়েলকে করতে হবে, এইটার সাফারিংটা নিতে হবে ইসরায়েলকে। এবং দুবাই, কাতার, বাহরাইন এই ধরনের দেশগুলো তাদের আমার আমার ধারণা তাদের রেজিমও চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর এবং গ্রিনল্যান্ড ইস্যুতে তো ইউরোপিয়ানরা অলরেডি আমেরিকার সাথে একটু কন্ট্রোভার্সি সিচুয়েশনে পড়েছে, এবং একটা ভালো ছুতা পেলে ইউক্রেনও সহযোগিতা হারাবে এবং রাশিয়ান ব্লক অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। এই যে শুধুমাত্র যুদ্ধ করে যে মানে একটা দেশ দখল করে ফেলা যায় না, এটার একটা বিশাল বড় মানে উদাহরণ হচ্ছে ইউক্রেনের একদম কিয়েভ পর্যন্ত পৌঁছে গিয়েও মানে রাশিয়া কিন্তু এখনও ইউক্রেনকে দখল করতে পারে নাই, জাস্ট বিকজ ইউক্রেনের যে নেতৃত্ব সেটাকে টিকিয়ে রাখা গেছে। এই জন্য একটা নেতৃত্ব ইউনিটি, এইটা অনেক বেশি মানে আপনি মানুষের মন জয় না করে মানুষকে মেরে আপনি তাকে দখল করতে পারবেন না। সো ইন দ্যাট সেন্স আসলে আমি আমি অত ভালোভাবে মানে এই ধরনের বিশ্লেষণ করতে পারি নাই, কিন্তু আমি মানে বোঝানোর চেষ্টা করেছি যে যুক্তরাষ্ট্র যুদ্ধের আগেই হেরে গেছে, যুদ্ধের আগেই তারা হেরে গেছে। আর যুদ্ধটাই হচ্ছে মানে যুদ্ধ করতে যাওয়াটাই হচ্ছে তাদের একটা সংকেত যে তারা হেরে গেছে। ভালো থাকবেন।